দর্শক, একটা দেশকে যখন সরাসরি যুদ্ধে হারানো যায় না, তখন পরাশক্তিগুলো কি কৌশল নেয় জানেন? তারা সেই দেশটাকে চারপাশ থেকে ভাতে এবং জলে মারার চেষ্টা করে। লক্ষ্য একটাই, যেন সেই দেশের অর্থনীতি ধসে পড়ে এবং বাধ্য হয়ে তারা এমন কোনো ভুল পদক্ষেপ নেয় যাকে অজুহাত বানিয়ে পুরো বিশ্বকে বলা যায় যে দেখুন, ওরাই আগে হামলা করেছে। ঠিক এই ব্লুপ্রিন্ট নিয়েই এখন কাজ করছে ওয়াশিংটন। আজকে আমরা 29 এপ্রিল 2026-এর এমন কিছু জিওপলিটিক্যাল খবর বিশ্লেষণ করব যা পুরো মিডল ইস্টের মানচিত্রকে আরেকবার খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠিন নৌ অবরোধ নূতন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ইরানও বসে নেই। তারা তাদের টার্গেট লিস্ট আপডেট করে সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের তুরুপের তাস এখনো পকেটেই রয়ে গেছে। আর এসবের মাঝেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্পটা তৈরি হয়েছে খোদ আরব বিশ্বে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই হঠাৎ করে ওপ্যাক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের বুকে যে ছুরিটা বসিয়েছে তা সরাসরি ট্রাম্পের স্বার্থকেই রক্ষা করছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, বরং এই প্রতিটি খবরের পেছনের আসল কূটনীতি, স্বার্থ এবং এর ভয়াবহ ভবিষ্যৎ প্রভাব নিয়ে লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। দেখুন, আসল ব্যাপারটা হলো ডোনাল্ড ট্রাম্প তার জিত থেকে এক চুলও সরছেন না। ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য টাইমস অফ ইসরায়েলের গতকাল 29 এপ্রিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ইরানের উপর দীর্ঘমেয়াদী এবং নিশ্ছিদ্র অবরোধ জারি করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতি এবং তাদের লাইফলাইন যে তেল রপ্তানি, সেটাকে পুরোপুরি শ্বাসরোধ করে মেরে ফেলা। ইরানের বন্দরগুলোতে কোনো বাণিজ্যিক জাহাজ যেন ভিড়তে না পারে এবং সেখান থেকে বের হতে না পারে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ করে সরাসরি বোমা বর্ষণের বদলে এই ব্লকেটের পথে কেন হাঁটছেন? দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে, ট্রাম্প খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে নতুন করে সরাসরি যুদ্ধে জড়ানো বা এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়া দুটোই আমেরিকার জন্য বিশাল ঝুঁকির এবং রাজনৈতিক পরাজয়ের। তাই তিনি চাইছেন ইরানের গলা এমনভাবে চিপে ধরতে যাতে ইরান বাধ্য হয়ে স্যারেন্ডার করে। কিন্তু একজন বাস্তববাদী বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলতে পারি, ইরান কোনোভাবেই স্যারেন্ডার করার মতো দেশ নয়। যখন কোনো দেশের দেয়ালে পিঠ থেকে যায়, যখন তাদের আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়, তখন তাদের সামনে আর কোনো অপশান খোলা থাকে না। দম বন্ধ হয়ে আসা একটা রাষ্ট্র তখন বাঁচার তাগিদে পাল্টা আঘাত করবেই। আর ট্রাম্প মূলত এই ফাঁদটাই পাচ্ছেন। তিনি অপেক্ষা করছেন কবে ইরান এই ব্লকেট ভাঙার জন্য আমেরিকান নেভি বা তাদের স্বার্থের উপর প্রথম গুলিটা চালাবে। আর যেই মাত্র ইরান সেই কাজটা করবে, ট্রাম্প সাথে সাথে তার পশ্চিমা মিত্রদের ডেকে বলবেন, দেখুন আমরা তো চুপ ছিলাম, যুদ্ধ তো ওরাই শুরু করেছে। দেখুন, এটা একটা অত্যন্ত ক্লাসিক্যাল ট্রাপ যা এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটা টাইম বোমায় পরিণত করেছে। এদিকে ইরানও যে এই পশ্চিমাচাল খুব ভালোভাবে বুঝতে পারছে তার প্রমাণ পাওয়া যায় তাদের সাম্প্রতিক পদক্ষেপে। গতকাল 29 এপ্রিল ইরান জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং আগ্রাসী অবস্থান পরিষ্কার করেছে। তারা সরাসরি ঘোষণা দিয়েছে যে আমেরিকা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সমুদ্রে যে দস্যুবৃত্তি চালাচ্ছে তার কড়া জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। খেয়াল করে দেখুন দর্শক, ইরান এখানে সরাসরি সমুদ্র দস্যুতা শব্দগুলো ব্যবহার করেছে। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের অ্যাম্বাসাডার আমির সৈয়দ ইরাভানি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে আমেরিকা সম্প্রতি ইরানের যে দুটি বাণিজ্যিক জাহাজ আটকে রেখেছে
তা সম্পূর্ণ বেআইনি এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরাসরি হস্তক্ষেপ। ইরান বোঝাতে চাইছে যে আমেরিকা আসলে গায়ের জোরে তাদের ভাতে মারার যে বেআইনি ব্লকেট তৈরি করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখন দর্শক, এই কথার ডিপ্লোম্যাটিক অর্থ কী? দেখুন, এর অর্থ হলো ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আগেভাগেই জানিয়ে রাখছে যে আমেরিকা যেহেতু আমাদের জাহাজ আটকাচ্ছে এবং আমাদের অর্থনীতি ধ্বংস করছে, তাই আমরা যখন এর মিলিটারি জবাব দেব তখন কেউ যেন আমাদের দোষারোপ করতে না আসে। অর্থাৎ আমেরিকা যদি তাদের এই অবরোধ না সরায় তবে ইরানও পারস্য উপসাগরে বা অন্য কোথাও আমেরিকার স্বার্থে চরম আঘাত আনার গ্রাউন্ড ওয়ার্ক বা আইনি বৈধতা আগে থেকেই তৈরি করে রাখছে। এরই পাশাপাশি আরেকটি খবর আমাদের খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হবে আজ, যা প্রমাণ করে যে ইরান শুধু টেবিলেই নয় বরং ময়দানেও চরম আঘাত আনার জন্য একদম প্রস্তুত। দর্শক, তাসনিম নিউজ এজেন্সির 29শে এপ্রিলের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রিপোর্ট অনুযায়ী ইরান তাদের সামরিক প্রস্তুতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা সরাসরি একটি ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত দেয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া একটি টিভি সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন যে ইরানের সেনাবাহিনী এই সাময়িক যুদ্ধবিরতি বা সিজফায়ারকে মোটেই যুদ্ধের সমাপ্তি হিসাবে দেখছে না। সুতরাং এখানে একটা জিনিস বুঝতে হবে, বর্তমান দুনিয়ার জিওপলিটিক্সে সিজফায়ার মানে শান্তি নয়। সিজফায়ার মানে হলো নিজেদের অস্ত্রাগার পুনরায় পূর্ণ করার একটা বিরতি মাত্র। ইরান ঠিক এই কাজটাই করেছে। জেনারেল আকরামানিয়া জানিয়েছেন, যেদিন থেকে ময়দানে গোলাগুলি থেমেছে সেদিন থেকেই তারা শত্রুকে বিন্দুমাত্র বিশ্বাস না করে নিজেদের টার্গেট ব্যাংক বা হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর যে তালিকা সেটা আপডেট করেছে। শুধু তাই নয়, নতুন প্রযুক্তির অস্ত্র দিয়ে তাদের সামরিক বাহিনীকে সজ্জিত করা হয়েছে এবং প্রতিনিয়ত নতুন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন তিনি আমেরিকান এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে সরাসরি ওয়ার্নিং দিয়ে বলেছেন যে তারা যদি নতুন করে কোনো বোকামি করে তবে এবার তাদের সম্পূর্ণ নতুন অস্ত্র এবং নতুন ময়দানে ইরানের মুখোমুখি হতে হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট ছিল যখন তিনি বললেন ইরানের হাতে এখনও এমন কিছু উইনিং কার্ড বা তুরুপের তাস রয়ে গেছে যা আমরা এখনও ব্যবহারই করিনি। দর্শক, এই কথার ওজন অনেক, জানেন তো? এর মানে হলো এতদিন ইরান যে ড্রোন বা মিসাইলগুলো দেখিয়েছে সেগুলোও ছিল কেবল সাধারণ চাল। আসল স্ট্র্যাটেজিক সারপ্রাইজ বা সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলো তারা এখনও ভবিষ্যতে চূড়ান্ত যুদ্ধের জন্য বাঁচিয়ে রেখেছে। আসুন পরবর্তী খবরে এগিয়ে যাই। দেখুন, এই চরম উত্তেজনার মধ্যেই পশ্চিমা বিশ্ব নিজেদের এজেন্ডা ঠিক করতে একজোট হচ্ছে। 28শে এপ্রিল রাতে, আমাদের এখানে গতকাল সকালে এই খবরটি ব্রেক হয়েছে, ব্রিটিশ কিং চার্লসের আমেরিকা সফরের সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এক বিশেষ নৈশভোজ এবং রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মূল ফোকাসই ছিল ইরান। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এবং কিং চার্লস এই বিষয়ে সম্পূর্ণ একমত যে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না। দর্শক, এখানে ট্রাম্প আসলে কি অর্জন করতে চাইলেন? আমেরিকা এমনিতেই আমেরিকার ক্ষমতা আছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে যে কোনো বড় ধরনের সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পের দরকার ছিল একটা গ্লোবাল লেজিটিমেসি বা বৈধতা। ব্রিটেনের সমর্থন পাওয়ার মাধ্যমে ট্রাম্প মূলত দুনিয়াকে এই মেসেজটাই দিলেন যে এটা শুধু আমেরিকার একার লড়াই নয়, বরং পুরো পশ্চিমা বিশ্ব একজোট হয়ে ইরানের এই পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অ্যাংলো আমেরিকান ঐক্য ট্রাম্পের ইরান বিরোধী পলিসিকে
আন্তর্জাতিক মহলে একটু হলেও শক্ত ভিত্তি দিচ্ছে। যখন পশ্চিমা বিশ্ব এত শক্তভাবে একজোট হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মধ্যপ্রাচ্য বা আরব বিশ্ব কি করছে? তারা কি একজোট হয়ে এর মোকাবিলা করছে? উত্তরটা হলো না, বরং তারা নিজেদের মধ্যেই সবচেয়ে বড় জিওপলিটিক্যাল আত্মঘাতী খেলায় এখন মেতে উঠেছে। আর এই আত্মঘাতী খেলার সবচেয়ে বড় উদাহরণ হলো সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ওপ্যাক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, যা এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বড় গেম চেঞ্জার। আমি না জানালেও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ইউএই আগামী মাসে ওপ্যাক ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু এর পেছনের আসল দাবার চালটা এখন আপনাদের বুঝতে হবে। দেখুন, আরব বিশ্বকে বাইরে থেকে আমরা যতই ঐক্যবদ্ধতা আমাদের মনে হোক না কেন, ভেতর থেকে তারা ক্ষমতার দ্বন্দ্বে একেবারে জর্জরিত। সৌদি আরব এবং ইউএইর মধ্যে তেলের উৎপাদন নিয়ে দ্বন্দ্ব বহু পুরনো। সৌদি আরবের স্ট্র্যাটেজি হলো তেলের উৎপাদন কম রাখো, যাতে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকে এবং তারা মুনাফা করতে পারে। অন্যদিকে ইউএইর অর্থনীতি এখন ডাইভার্সিফাই হচ্ছে। তারা চায় প্রচুর পরিমাণে তেল উত্তোলন করে বিশ্ববাজারে নিজেদের যে মার্কেট শেয়ার এবং আধিপত্য সেটা বাড়াতে। এতদিন ওপ্যাকের কারণে সৌদি আরব ঠিক করে দিত যে কে কতটুকু তেল তুলবে, যা ইউএইর জন্য একটা বড় বাধা ছিল। এখন এই ওপ্যাক থেকে বেরিয়ে গিয়ে ইউএই মূলত সৌদি আরবের আঞ্চলিক মোড়লগিরির কফিনে পেরেকটা ঠুকে দিল। কিন্তু এখানে সবচেয়ে বড় লাভবান কে হলো জানেন? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সবসময়ই চাইতেন বিশ্ববাজারে তেলের দাম কম থাকুক, যাতে আমেরিকার অভ্যন্তরীণ যে অর্থনীতি সেটা চাঙ্গা থাকে এবং মূল্যস্ফীতি কমানো যায়। ইউএই এখন এই যে দেদারসে তেল উৎপাদন শুরু করলো, বিশ্ববাজারে এতে তেলের দাম কমবে, যা সরাসরি ট্রাম্পের ইকোনমিক পলিসিকে বুস্ট করবে। অর্থাৎ একদিকে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা এবং ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের ডামাডোল, আর অন্যদিকে গালফ দেশগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে পশ্চিমা বিশ্বের হাতকেই শক্তিশালী করছে। ইউএইর এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা এখন আর সৌদি আরবের ছায়াতলে থাকতে রাজি নয়, বরং আমেরিকার সাথে নিজেদের আলাদা এবং শক্তিশালী একটা সমীকরণ তৈরি করতে চাইছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা খুব ঠান্ডা মাথায় দাবার গুটি সাজাচ্ছে। ট্রাম্পের ব্লকেট নীতি দিয়ে ইরানকে ভাতে মারার চেষ্টা, জাতিসংঘের পাতায় আমেরিকার দস্যু বৃত্তির বিরুদ্ধে ইরানের আইনি অবস্থান তৈরি এবং ভিতরে ভিতরে নূতন অস্ত্রের বিশাল মজুদ গড়ে তোলা, এগুলো সবই একটা আসন্ন মহা বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক দিক হলো, যখন মধ্যপ্রাচ্যের বুকে এই চূড়ান্ত লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন আরব দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার বদলে নিজেদের তেলের স্বার্থ আর আঞ্চলিক প্রভাব বিস্তারের খেলায় মেতে উঠেছে। পশ্চিমা বিশ্বের কাজটাই এতে করে সহজ করে দিচ্ছে। এখন দেখার বিষয় হলো, ট্রাম্পের এই ব্লকেটের কারণে ইরানের অর্থনীতি আগে ভেঙে পড়ে, নাকি ইরান তাদের সেই তুরুপের তাস ব্যবহার করে এমন কোনো আঘাত আনে যা পুরো গ্লোবাল ইকোনমিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আপনাদের কি মনে হয়, ইরান কি আমেরিকার এই ব্লকেট চুপচাপ মেনে নেবে, নাকি খুব শীঘ্রই আমরা পারস্য উপসাগরে নতুন কোনো ইতিহাস দেখতে চলেছি এবং আরব দেশগুলোর এই যে পারস্পরিক বিভেদ তাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই বিভেদ? আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে আজ অবশ্যই জানাবেন। আপাতত তাহলে এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।